আমাদের গন্তব্য দিঘুলিয়ার সেনহাটি গ্রাম। খরস্রোতা ভৈরব নদীর তীরবর্তী সেনহাটিতে সত্যিই একসময় সোনা ফলত। সেই যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, যিনি লিখে গেছেন সেই কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মগ্রাম সেনহাটি। ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলার রচয়িতা শচীন্দ্রনাথ সেনগুপ্ত পদ্মশ্রী পদকে ভূষিত জ্যোতিকা রায়ের গ্রাম সেনহাটি। জ্যোতিকাকে গান শেখাতে সেনহাটিতে পা পড়েছিল কাজী নজরুল ইসলামের। এই যে এত ঐতিহ্য, এত গুণী মানুষ, তাদের স্মৃতি আপনারা সংরক্ষণে রাখতে পারলেন না কেন? তাহলে তো পরবর্তী প্রজন্ম এইগুলো দেখে অনুপ্রাণিত হতো। এইটার মূল বিষয়টা হচ্ছে কি, এইখানে যখনই আমরা স্মৃতি সংরক্ষণ করতে যাই, কোনো জেলা প্রশাসকের সহায়তা নিয়ে যে সামাজিকভাবে যে সংরক্ষণ করব বা ই করবো, কিন্তু শত্রু হয়ে যাইতে হয়েছে যে যারা ভূমিদস্যু তাদের কাছে এরকম মারাত্মক শত্রু, মানে সেই তাদের সঙ্গে মোকাবেলা করা সাধারণ যারা প্রতিবাদী তাদের পক্ষে সম্ভব না। মানে এই যে ভূমিদস্যু বা দস্যুবৃত্তির কারণে এই সংরক্ষণ আস্তে আস্তে করা যায় না, বিলীন হয়ে গেছে এবং এই জমিগুলো তাদের সব স্মৃতি বেহাতে। সংরক্ষণের যে দালানগুলো আছে, যে মন্দিরগুলো কিছুই ওইভাবে রাখা যাচ্ছে না। মন্দির হয়তো কিছুটা ইয়ে আছে, কিন্তু বসতবাড়ি সব বসতবাড়িগুলি নাই সব। আর তারপরে আমাদের স্মৃতি সংরক্ষণে আমি যেটা দেখলাম যে একটা ইনস্টিটিউট আছে, সেটাও তো রক্ষণাবেক্ষণ ওর হচ্ছে না। বইগুলো আমাদের কালেকশনে ছিল, যে যেভাবে পারছে, কারণ ওই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন সময় ওইভাবে হয়ে গেছে। দেখা গেল আপনার দায়িত্ব থাকলেও আপনি সেগুলো সরাই দিলেন, কিছু করার নেই। দিঘুলিয়া ছেড়ে আমরা ফুলতলা উপজেলার পথে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দক্ষিণডিহি। পথের দুই দিকের ফসলের মাঠে সোনারং আমন। আমরা তো লাইনটা ধরে না। কৃষি শ্রমিকদের জন্য তখন ভাত দুপুর। কি অবস্থা, কেমন আছেন আপনারা? খাওয়া দাওয়া চলছে? কজনের দল? 6 জনের। বাড়ি কই? ও ডুমুরিয়া থেকে কাটতে আসছেন? আর কোথায় কোথায় কাটলেন এবার? এই নিয়ে আইসি আর ওই কি এবার এই যে আমন কেমন আছে? এবার সেরকম ভালো হয়নি আমাদের এই বিলে, সেরকম বিষয়টা ভালো হয়। ইন্ডিয়াতে যে ফারাক্কার বাঁধ সাইডে দিয়ে পানি যে সাইডে দিয়েছে, আমাকে পানি কমে যায়। ওইদিকে মানে জমিতে পানি ছিল, ও এই কারণে কাটতে দেরি। হ্যাঁ, পানির কারণে দেরি হয়েছে, ধারের ফলনও ভালো হয় নাই। তারপরে আপনার ডিজেল খরচ হয়েছে, কস্টিং খরচ বাইরে গেছে। কৃষক এবারে শেষ, মালিকও শেষ, কৃষকরাও শেষ। এটা কি জাতের ধান? এটা আছে মোটা হীরা ধান, হীরা। দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি ঘুরে দেখতে দেখতে মনে এলো, এই গ্রাম তো শুধু তার স্ত্রী মৃণালিনী দেবীর নয়, কবির মা সারদা সুন্দরী দেবীও জন্মেছিলেন এই গ্রামে। রবীন্দ্রনাথের সঙ্গে দক্ষিণডিহির যোগসূত্র হয় মামাবাড়ির সুবাদে। এই গ্রামের পিয়ালি পরিবারের সঙ্গে জোড়াসাঁকোর বন্ধনের গল্প শুনব রবীন্দ্রনাথের পূর্বপুরুষের গ্রাম পিঠাভোগে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন। তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপাল ও রামনাথ। রামগোপালের পুত্র
জগন্নাথ কুশারিই ছিলেন ঠাকুর বংশের আদিপুরুষ, যিনি খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি নিবাসী সুখদেব রায়চৌধুরীর এক কন্যাকে বিয়ে করে পিরালি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হয়ে বৈবাহিক দোষে দুষ্ট হয়ে জাতিচ্যুত হন। পরে তিনি দক্ষিণডিহির শ্বশুরালয়ে স্থায়ী বসতি স্থাপনে বাধ্য হন। তো ঠাকুর পরিবারের যারা পূর্বপুরুষ তারা তো ওদিকে চলে গেল, তো পরবর্তী যে উত্তরসূরি যারা, তারা কি আসে মানে কখনো এসেছেন? উত্তরসূরিরা এখানে আসছেন, সেটা পাকিস্তানের প্রথম দিকে তারা আসছেন বা ঘুরে গেছেন, কিন্তু সেইভাবে তো আর তখনই হয়নি। আর ব্রিটিশ আমলে এই বাড়ির জৌলুসও ছিল বিশাল ব্যাপার, বিশাল প্রতিপত্তি। এই কুশারীদের সঙ্গে এখন আর ঠাকুরদের কোনো যোগাযোগ নাই। না, এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ নাই। ওই শান্তিনিকেতনের থেকে যারা আসেন পারিবারিক পারিবারিক যোগাযোগ নাই। কোনো যোগাযোগ নেই। আরেকটা হচ্ছে যে আর ওই পরিবারের, রবীন্দ্রনাথের পরিবারের কেউ নেই আপাতত। একজন ওই রবীন্দ্রনাথের নাতনির ছেলের ছেলে নাকি আছেন, তিনি ঠাকুর উপাধি ব্যবহার করেন, কিন্তু সেভাবে যোগাযোগ আর হয়। 40 বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন, পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।